সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে তানভীর পারভেজের অবগাহী অভিজ্ঞতার স্থাপনা শিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 11 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে টক শো এই সময়। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফ ও মোহাম্মদ আনোয়ার শাহাদাত খানের প্রযোজনা ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। পাখালির গানে শুনে তসবি কলরব, তসবি কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি লেখক, গীতিকার ও আবৃত্তি শিল্পী সালমা সুলতানা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপু? ভীষণ ভালো আছি, আজকের প্রোগ্রামের সাথে আরো ভালো লাগছে। আপনাকে পেয়েও আমাদের খুব ভালো লাগছে। আজকে আমাদের প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2026 শেষ হয়ে যাচ্ছে। একটু মনটা খারাপ, কিন্তু তারপর আসলে বইমেলার মাস অন্যরকম একটা ভালো লাগার কাজ করে। সবকিছু মিলে এবার বইমেলাতে যাওয়া হচ্ছে নিশ্চয়ই। কি কি ধরনের বই সংগ্রহ করেছেন? সত্যি কথা বলতে কমে গিয়েছে, তারপরে কিছু প্রিয় লেখকদের বই তো সংগ্রহ করছি এবং করব আরো। আশা আছে এখনো আজকের দিনটা যেহেতু এখনো আমাদের হাতে করে ফেলবার মধ্যে, বা যারা পছন্দের লেখক আছেন অনলাইন তো আছে আমাদের জন্য। তাছাড়া আমি প্রতি বছরই একজন লেখক তো আসলে সবার আগে পাঠক, বই সংগ্রহ করা করছে এবং করব আজকেও। আপনি এমনিতে গল্প, কবিতা, উপন্যাস লেখালেখি করে থাকেন, কিন্তু পড়বার সময় কোন ধরনের বই পড়তে আপনার বেশি ভালো লাগে? আসলে একজন লেখক তো সবার আগে পাঠক, যেটা আমি একটু আগেও বললাম। সব ধরনের বই আমার আসলে পড়তে ভালো লাগে, বিশেষ করে কবিতার জায়গাটা আমার পড়ার জন্য প্রথম লিস্টেই থাকে। আচ্ছা, কবিতা বেশি ভালো লাগে? ভালো লাগে না না, আমি লেখক যেহেতু তাদের ভালো লাগার জায়গাটা তো আসলে সবগুলো মাধ্যমে লেখালেখি, তার মধ্যে আমার কবিতাটা বিশেষ ভালো লাগার জায়গায় আছে। এছাড়া সব ধরনের বই পড়ি, উপন্যাস, গল্প হোক, কবিতা হোক, যখন যেটা সামনে পাই। আর ইদানিং লেখালেখির জন্য একটু তো পড়তেই হয় আসলে। আপনি আবার আবৃত্তি শিল্পীও, সুতরাং সে জায়গা থেকে তো আবৃত্তিও করতে হয়। তার মানে কবিতার প্রতি ভালো লাগার পরিমাণটা মনে হয় একটু বেশিই থাকে তুলনামূলকভাবে। তুই ভেবে কান্না ছুঁই, এটা আপনার একটি কাব্যগ্রন্থ। এটা সম্পর্কে একটু জানতে চাই যে এটা কবে প্রকাশিত হয়েছে, বা আসলে কি কি ধরনের কবিতা আপনি এই বইয়ে নিয়ে এসেছেন? তুই ভেবে কান্না ছুঁই বইটা সম্ভবত 2023-এ প্রকাশিত হয়েছে। সব ধরনের কবিতায় আছে আমার দেশ, আমার ভাষা, আমাদের চারপাশ, সবগুলো আসলে আমার কবিতার মূল উপজীব্য বিষয়। আর আমিও যাব তোমার সাথে সমুদ্র স্নানে, এই কবিতাটা, এই কবিতার বইটা, কবিতার যে ধরনের অনুষঙ্গ বা আমরা বলে থাকি, কবিতার সুনির্দিষ্ট কোনো গণ্ডি নেই আসলে। আমাদের চারপাশটাই আমাদের ভাষা, আমাদের দেশ, আমাদের আসলে অনুষঙ্গের কোনো অভাব নেই, কিন্তু সেগুলোই উঠে আসে কবিতায়। আর আমিও যাব সমুদ্র স্নানে কবিতাটার, এই বইটা আমার বিশেষ প্রিয়, আমার মা রেখেছেন বইটির নাম। আচ্ছা, কি নিয়ে কবিতা লিখলে মানে লিখতে পছন্দ করেন আপনি? এক একজন তো আসলে এক এক ধরনের কবিতা লিখেন, তো আপনার ক্ষেত্রে আসলে বিষয়টা কেমন? আমাদের চারপাশের ঘটে যাওয়া যে বিষয়গুলো যখন আমাকে নাড়া দেয়, সেটি নিয়ে আমি লিখি। রোমান্টিক কবিতা, কবিতা মানে তো আসলে সবাই বুঝি আমরা একটু রোমান্টিক কবিতা হয়, বা জীবনের প্রেম, ভালোবাসা, বিরহ, আসলে সবটাই আছে। আমার বইটা ঘাটলে বোঝা যাবে, ঘাত প্রতিঘাত, সংঘাত, হ্যাঁ সেটাই। আমাদের চারপাশটাই আসলে কবিতায় হয়তো ছোট করে লেখা হয়, গল্প উপন্যাসে একটু বড় করে লেখা হয়। চিঠি দিও, এটি আপনার একটি পত্র উপন্যাস। মানে কেন পত্র উপন্যাস? আমার মনে হয় চিঠি মানুষের অনুভূতি প্রকাশের একটি অতি সুন্দর নান্দনিক মাধ্যম আমি মনে করি। লিখিত দলিল বলা যায় আসলে, এখন যেটির অনেকটাই হারিয়ে গেছে চিঠি। আমরা কিছুটা হলো চিঠির সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছি, চিঠির ভালোবাসাটার যে চিঠি যে সময়টা ছিল সেই সময়টা পেয়েছেন। এখন তো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের যুগ, সেটাই। তার বাংলা সাহিত্যের কিন্তু একটি বিশাল জায়গা জুড়ে আছে। আমি মনে করি যে চিঠির একটা বিশাল জায়গা রয়েছে, কিন্তু সেই হিসেবে কিন্তু চিঠির বই খুব কম।
যেহেতু আমরা পড়েছি বিভিন্ন মেম সাহেব বা চিঠির যে বইগুলো আছে সেগুলো পড়েছি, আমার খুব ইচ্ছে হতো যে আমিও যেহেতু লেখালেখি করে আমি একটি চিঠি নিয়ে একটি বই লিখবো, কারণ মনে হয় যে চিঠিটা একদম স্থায়ীভাবে থেকে যে আপনি যে অনুভূতিটা প্রকাশ করলেন কাউকে লিখে জানালেন, সেটার একদম লিখিত দলিল বা চিঠি পাবার যে একটা অপেক্ষা, একটা আকুলতা, চিঠির প্রতি আমার আসলে ভালোবাসা থেকেই আমার চিঠি নিয়ে উপন্যাস। কিন্তু এটা পত্র উপন্যাস, একটা থাকে যে পত্র আকারে বই প্রকাশ, আর একটা হচ্ছে পত্র দিয়ে একটা উপন্যাস। আপনি বইটা আসলে কিভাবে লিখেছেন? এটি লিখেছি আমি আসলে উত্তর প্রতি উত্তর পুরোটাই চিঠিতে। ও, মানে একটি চিঠির উত্তরে, হ্যাঁ এইভাবে। আচ্ছা, গল্প, উপন্যাস, কবিতা সব ধরনের লেখাই তো আপনার আসলে আছে, সব ধরনের বই আছে। গল্প গ্রন্থ কোনগুলো আছে সেগুলো সম্পর্কে যদি একটু বলতেন। গল্প গ্রন্থ গত বছর প্রকাশিত হয়েছে, যেমন রঙ্গমঞ্চ, কারণ আমরা তো জানি যে পৃথিবীটা আসলেই রঙ্গমঞ্চ, আমরা যে যার মতো করে অভিনয় করে গেছি। শেক্সপিয়ার তো বলেছেনই, দ্য ওয়ার্ল্ড ইজ নাথিং বাট এ স্টেজ, উই অল আর মেয়ারলি প্লেয়ার হিয়ার। তো সেটাই তো মনে হয় যে আমরা প্রতিদিন দেখা যায় যখন হাসতে ইচ্ছে করছে না, তবু কিন্তু অনেক সময় হেসে যেতে হয় কান্না লুকিয়ে হাসির আড়ালে। সেই ভাবনা থেকে আসলে দেখি যে আমরা প্রতিনিয়ত কিন্তু আসলে অভিনয় করে যাচ্ছি, জীবনের প্রতিটি ঘটনাই তো কোনো না কোনো ভাবে অভিনয় আসলে। তো তখন মনে হলো যে সেই জায়গা থেকে হ্যাঁ বইটা লেখা, যদি আমাদের চারপাশেরই ঘটনা, এমন দূরের কিছু নয়, কারণ আমাদের মানুষের জীবনটা আসলে কিন্তু অনেক গল্পের সমাহার, একটি উপন্যাস প্রতিটা মানুষই। আমারও যা মনে হয় অজস্র গল্প রয়েছে আমাদের। ইভেন দেখা যায় যে নিজের জীবন হোক, আশেপাশে যেসব ঘটনাগুলো দেখি, আমরা কিন্তু আসলে বেশিরভাগ সময় অভিনয় করে যাই। সেই জায়গা থেকে আসলে আমরা বইটির নাম রেখেছিলাম রঙ্গমঞ্চ। আপনার লেখালেখির শুরুটা কিভাবে হলো? মানে একজন লেখক হিসেবে নিজের আত্মপ্রকাশ বা নিজেকে একজন লেখক হিসেবে আবিষ্কার করা, এই বিষয়টা কিভাবে ঘটলো? আমি যখন বুঝতে শিখেছি, আমি দেখেছি আমাদের সারা ঘরে ডাইনিং, ড্রয়িং, বেডরুম সবখানে বই, কারণ আমার মা পড়তে খুব ভালোবাসতেন। আচ্ছা। ইভেন আমার যে বড় ভাই বোনরা রয়েছেন তারাও খুব, কারণ একটা সময় কিন্তু মানুষের বিনোদনের খুব একমাত্র না, অন্যতম মাধ্যম ছিল আসলে বই। তো সেই জায়গা থেকে আমারও বইয়ের প্রতি ভালোবাসা, পড়ার প্রতি ভালোবাসা জন্মে। পড়তে পড়তেই একটা সময় ইচ্ছে হলো যে লিখি। আর শুধু যে পড়ে আসলে লেখক হওয়া যায় এটা আমি বিশ্বাস করি না, কারণ হচ্ছে লেখক কিন্তু একটা আলাদা সত্তা, আল্লাহ তাআলার বিশেষ আশীর্বাদ পুষ্ট আমার মনে হয় যারা লেখালেখি করেন, তাই না? তো ওই যে ছোটবেলা যা বলছিলাম যে আমার মা পড়তেন, আমার বোনরা পড়তেন, আমিও পড়ার মধ্যে ঢুকে যাই, লেখার সাথে পড়ার সাথে আমার সখ্য গড়ে ওঠে। আচ্ছা, আপনার ছেলেবেলাটা কোথায় কেটেছে? মাদারীপুর। মানে সেখানে স্কুল কলেজ। তো তখন আসলে পরিবেশটা কেমন ছিল? নিশ্চয়ই অনেক লাইব্রেরি ছিল বা লাইব্রেরিতে গিয়ে বই পড়া হতো। যেহেতু আমার মা খুব পড়তে ভালোবাসতেন, সামহাও উনি কালেক্ট করতেন, যার মাধ্যমে আমার বাবা করে দিতেন বা উনি নিজেও করতেন। মানে বাসার মধ্যে একটা লাইব্রেরি মতন ছিল। একদম বললাম যে যেমন ডাইনিং টেবিলে হোক বা আমার মা হয়তো বেডরুমে আছে, সাইড টেবিলে আছে বই। আমি প্রচুর বই দেখে আসলে বড় হয়েছি। সেই জায়গা থেকে আমার বইয়ের সঙ্গে সখ্য ছোটবেলা থেকেই। তো আমিও পড়তাম, পড়তে আর চারপাশে পরিবেশটাও আমাকে নিশ্চয়ই ভাবাতো যে ছোট ছোট ঘটনা আমাদের যে কত, যে যেমন রাস্তার পাশে যেমন অনেক ধরনের ফুল ফুটে থাকে, কিন্তু আমি দেখতাম যে বুনো ফুলটা কিন্তু আমাকে বেশি আকর্ষণ করতো। কারণ একটা দেখার দৃষ্টিটা আসলে অন্যরকম, একজন লেখকের অনেক সূক্ষ্ম দৃষ্টি থাকে। ওই যে বললাম যে তখনই যখন আমি যে জিনিসটা খুব বেশি ছুঁয়ে যেত, সেগুলো হয়তো ছোট গল্প আকারে, কবিতা আকারে লিখে রাখতাম। ছাপার অক্ষরে প্রথম নিজের নাম, যেটাই বলছিলাম, সেই জায়গা থেকে যখন হয়তো কখনো লিখেছি, কখনো লিখি নাই, কিন্তু এখন যে ফেসবুকের কল্যাণে যে অনেকগুলো কিন্তু সাহিত্য সংগঠন রয়েছে, তার মধ্যে পেন্সিল অন্যতম একটি সংগঠন। যেহেতু আমি লেখালেখি করতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, আবৃত্তি করতে পছন্দ করি, তো একসময় আমি ছোট একটি লেখা পেন্সিলে দিলাম। ওই লেখাটাই আস্তে আস্তে কয়েকটা লেখা দিলাম, বেশ পাঠকপ্রিয় হচ্ছে আমার লেখাগুলো। তো যখন একটা কিছু থেকে মানুষ ভালোবাসা পায়, ভালোবাসার দিকে তো মানুষ ছুটে যেতেই চায়। তারপর থেকে কন্টিনিউ করলাম, সেই থেকে তো আমার পেন্সিলের মাধ্যমে মানে ওই রিকগনিশনটা ইন্সপায়ার করে মানুষকে আরো বেশি কাজ করবার জন্য। তারপরে প্রথম বই প্রকাশ করলেন কবে? সেটাও পেন্সিলের থেকেই। এটা হলো 2016। তার আগে তো লেখালেখিটা আসতোই ফেসবুকে, তারপর থেকে 2019-এ আমার প্রথম বইটি প্রকাশ করি। সেটা কিসের বই ছিল? কবিতার বই ছিল। কবিতার বই। আপনি যেহেতু আবৃত্তি শিল্পী এবং একই সাথে আপনি আবার গীতিকার, আপনার লেখা অনেক গান দেশে এবং পার্শ্ববর্তী দেশের অনেক শিল্পী গিয়েছেন, সেই জায়গাটা আসলে এক্সপ্লোর করলেন কিভাবে? গান শুনতে পছন্দ করি, আমার মা গান করতেন, আমার বড় মামা গান করতেন, গান শুনে শুনে বড় হওয়া। আর যেহেতু লেখালেখি, আবৃত্তি এবং গান সবগুলো কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত, সবগুলো শব্দের খেলা, দারুণভাবে কানেক্টেড।
তো আমি যেহেতু গান শুনতে, গান পছন্দ করতে, গাইতে পছন্দ করি, শুনতে পছন্দ করি, বাসায় একটা গানের আবহ ছিল। সেখান থেকে আমার, যেহেতু আমি কবিতা লিখতাম, তো কবিতার সঙ্গে তো গানের কথাগুলোর সঙ্গে অনেকটাই মিল থাকে। সেই কবিতাকে ছন্দে দিয়ে যখন সুর দেয়া হলো, গান তখন হয়ে গেল। সেটা গান হলো। আর যে গানগুলো যখন প্রথম একটি গান লিখি, সেই গানটি দারুণভাবে প্রশংসিত হয়েছিল। তো বললাম যে কোন গান ভালোবাসি। সেটা? সেটি ছিল করেছে আমাদের এই একজন তানিম হায়াত খান রাজিদের সুরে একটি গান। সেটি গানটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, লেখাটা ছিল এমন, ঘুম ভেঙে যদি মনে পড়ে মনে, এরকম একটা গানের লাইনটা প্রথমে এরকম আচ্ছা, ছিল। আপনার লেখা গান নচিকেতাও গেয়েছেন, নচিকেতাও গেয়েছে, রূপঙ্কর বাগচি গেয়েছেন। গেয়েছেন। তো এটা নিঃসন্দেহে খুবই ভালো লাগার একটি বিষয় যখন নন্দিত কোনো সঙ্গীত শিল্পী আপনার গান গাইছেন, তখন সেটা বলতেও ভালো লাগে। কিন্তু অনেক সময় হয় না যে গীতিকারদের নামটা অনেকটাই অবহেলিত থেকে যায় বা সামনে আসে না, সেটা কি একটু মন খারাপ করায়? মন খারাপ হয় না আসলে, যখন অনেকের ভালোবাসাই তো পাই, তাই না? আর লিখে আসলে একদম নিজের ভালো লাগা থেকে, রিকগনিশন অবশ্যই ইন্সপিরেশন। তো যখন তা তো দেখি যে একটু আসলে গীতিকারা একটু অবহেলিতই, কিন্তু তারপর আমার তো এটা ভালো লাগার জায়গা, আমি করে যাচ্ছি। মানে সঙ্গীত শিল্পীদের নামটা আসলে এত বেশি আসে, আসে, সেটা হয়তো ঠিক। যে গীতিকারদের নামটা খুব একটা আসলে আসে একটা না। গান না, কথা না হলে তো সুরেই হতো না, সুর না হলে গান হতো না, তাই না? এখানে সবগুলো সুরকার, গীতিকার এবং একজন শিল্পী সবার কিন্তু সমান সম্পৃক্ততা। একদম। তো আমি মনে করি যে সবাই সমানভাবে মূল্যায়িত হওয়া উচিত। সেক্ষেত্রে গীতিকাররা একটু অবহেলিতই, দেখা যাক হয়তো আমরা এই জায়গা থেকে একসময় উত্তরণ ঘটবে, মূল্যায়িত হবে আরো অনেক বেশি, বা হচ্ছে ওই দেখ। এখন অনেক সময় অনেকেই এরকম কথা বলে থাকেন যে এই সময়ের আসলে যে লেখা গানগুলো হচ্ছে খুব একটা সেই ব্যাপারটা আসছে না যেটা আসলে একটা সময় আমরা পেতাম গানের মধ্যে। তো সেক্ষেত্রে আপনার আসলে বক্তব্য কি, আসলে কি সে ধরনের গান এখন হচ্ছে না? হচ্ছে একটা গান কালোত্তীর্ণ হতে তো যে কোনো সময়ের ব্যাপার। যেমন আমি যখন নচিকেতার প্রথম আমার যে গানটা গেয়েছিল, এই সন্ধ্যায় জলে প্রাসাদে জলে রাস্তায় কত আলো, এই শহরে মানুষের ভিড়ে সবই আছে তবু কেউ যেন নেই ভালো। তো গানটা যখন প্রথম বছরে যা মানুষের মুখে শুনলাম, দ্বিতীয় বছরে তার চেয়ে বেশি, তৃতীয় বছর আরো বেশি, তো দেখা যায় সময়ের সাথে সাথে এগুলো তো মানুষের জীবনের কথা, তাই না? তো একটা সময় নিশ্চয়ই এটা কালোত্তীর্ণ মানে হবে। গানটা পৌঁছতেও সময় লাগে, যে মানুষের কোনো মনে কাজেই গাঁথতে সময় লাগে। অবশ্যই। তো যে মানসম্মত গান যে হচ্ছে না, এটা আমি বিশ্বাস করি না। হচ্ছে, সময়ের ব্যাপার, কালোত্তীর্ণ তো হতে তো সময় লাগবে। আচ্ছা, আবৃত্তির সাথে আপনি কিভাবে সম্পৃক্ত হলেন, এবং আপনি তো একটি বইকণ্ঠ নামে একটি সংগঠনের সাথে যুক্ত আছেন, কবে থেকে সেটা? সেটা অনেক আগে থেকে, 2014 হবে এরকম থেকে। তখন কি কবিতা লেখা হতো? হ্যাঁ, লেখালেখি আমার অনেক আগে থেকেই, কিন্তু প্রকাশ্যে আসার যেটা, সেটা হচ্ছে বললাম যে ফেসবুক বা যে অনলাইন প্ল্যাটফর্ম, পেন্সিলের মাধ্যমে। হ্যাঁ, লিখতাম আগে থেকেই, কখনো লিখেছি কখনো লিখি নাই। তাহলে আবৃত্তির জন্য কেন আকর্ষণটা কাজ করলো, মানে কেন আবৃত্তি শিল্পী হিসেবে নিজেকে তৈরি করা, সেই জায়গাটা? সেটা একটি ঘটনা, আমি যখন কলেজে পড়ি একবার আবৃত্তি করলাম পাঞ্জেরি কবিতাটা, তো এত বেশি মানে মানুষ পছন্দ করেছিল। আর তখন তো সেই ভালো লাগার আগেও, সেই ভালো লাগার তো কাজ করেছি তখন, যখন মানুষের কাছে প্রশংসিত হলাম, তার চেয়েও আমি কিন্তু কবিতা শুনতে শুনতে বড় হয়েছে। যা বলছিলাম যে আমরা একটা এমন পারিবারিক আবহে বড় হয়েছি যেখানে গান ছিল, আবৃত্তি ছিল, বই পড়া ছিল, বই পাঠের চর্চা ছিল। তো আমার মা কাছ থেকে আমি স্কুলে যাবার আগেই অনেক কবিতা শিখে ফেলেছি, যেগুলো আমার এখনো মগজে ঢুকে আছে। যেমন রবীন্দ্রনাথের একটি কবিতা আছে খুব মজার, ভোলানাথ লিখেছিল 3×4=90, 3×4=12 হয়, মাস্টার তারে কয় লিখেছিল ঢের বেশি, এই তার গর্বই। মানে সে বেশি লিখেছে, এটা তার গর্ব সংখ্যা। তো এইসব কবিতা এখনো যেমন আমার মায়ের কাছ থেকে শুনে শুনে, এখনো সে অনেক বয়স তার, সে ইজ 85 ইয়ার্স ওল্ড, কিন্তু এখনো কথায় কথায় গল্পে তার কবিতা রেডিই থাকে। যেমন আরেকটা কবিতা সেদিন শোনালো, পারিস কি তুই শীতের ভোরে দিঘির জলে নামতে, ডুবটি দিয়ে চুপটি করে আপন মনে ভাবতে। তো এগুলো আমার মায়ের কাছ থেকে শেখা। তো সেই মায়ের সন্তান আমি, আমার কবিতার প্রতি ভালো লাগা থাকবে, এটাই স্বাভাবিক। আর লেখালেখি, আবৃত্তি, গান, এগুলো কিন্তু আসলে মাধ্যমগুলো কিন্তু কাছাকাছি, শব্দের খেলা। আপনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন, আপনি যেটা বলছিলেন, আমার প্রতিটা কথাই কিন্তু একই বিষয়ে এসেছে যে কোনো একটি কাজ করবার পরে সকলের প্রশংসা যখন পেয়েছেন, তখন সেই কাজটি করবার জন্য আপনার আগ্রহটা বেড়ে গেছে। পুরস্কার সেটাই করে, সেইগুলো সম্পর্কে একটু জানতে চাই, কি কি পুরস্কার পাওয়া হচ্ছে? ডেইলি স্টার এবং বিটিআই আয়োজিত একটি পাণ্ডুলিপি আহ্বান করেছিল, মানে লেখক কয়েকটি সেক্টরে, কিন্তু লেখক সেক্টর আমি জমা করেছিলাম লেখক ক্যাটাগরিতে।
তো সে বছর ফুরাই বেলা আমার একটি গল্পগ্রন্থ আছে যেটি অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। ওই গল্পগ্রন্থের জন্য আমি 5 জনকে সেরা নমিনেশন পেয়েছিল, তার মধ্যে আমার গল্পগ্রন্থটি ছিল। এছাড়া যে বিভিন্ন সংগঠন যারা আমার রয়েছে, সাহিত্য সংগঠন যারা আমার লেখা পড়ে ভালোবাসতেন বা এখনো বাসেন, সেসব সংগঠনগুলো থেকে আমাকে বিভিন্ন সময় সম্মানিত করা হয়েছে। অনেকগুলো আছে, তার মধ্যে পুরো ডেইলি স্টার উল্লেখযোগ্য। আসলে কেউ তো পুরস্কারের জন্য কাজ করে না, কিন্তু পুরস্কার পেলে অনেক Inspiration অবশ্যই, মোটিভেশন কাজ একটা করে। দায়বদ্ধতা, যেমন তখন আমার লেখাকে আরো শানিত করতে ইচ্ছে করবে, আমার আবৃত্তিকে চর্চাটা বাড়িয়ে দিতে হবে, তাই না? কারণ যে কোনো রিকগনিশনই তো আসলে দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। আমার বেলা তাই হয়েছে, আমি চেষ্টা করে যাচ্ছি, চর্চা করে যাচ্ছি। বাংলাদেশ বেতারে আপনি অনুষ্ঠান ঘোষক হিসেবে আছেন, সেটা আরেকটা জায়গা, কাজের আরেকটা ক্ষেত্র। কেমন লাগে কাজ করতে? আমার তো ভীষণ মজা লাগে, সত্যিই ভালো লাগে। যেমন যখনই বলি বাংলাদেশ বেতার ঢাকা, একটা অন্যরকম এখন আমাকে গান করবেন, এই করবেন, সেই করবেন, দেখা যায় অনেক পরিচিত মুখও পড়ে যায়, পরিচিত শিল্পীদের নাম আমাকে বলতে হয়। আসলে আমি কাজের জায়গাগুলোকে খুব enjoy কত করি। বছর ধরে কাজ করছেন ওখানে? বাংলাদেশ বেতার আসলে আমি এনলিস্টেড হয়েছি ঘোষিকা হিসেবে রিসেন্টলি, তবে গীতিকার হিসেবে, আবৃত্তিকার হিসেবে 2022। আচ্ছা আর এই যে অনুষ্ঠান ঘোষিকা হিসেবে গত বছর এনলিস্টেড। আচ্ছা, আমরা আপনার কণ্ঠে কি একটু আবৃত্তি শুনবো? একটি কবিতা শুনি। শুনতে পারি? কোন কবিতাটি শুনবো? পড়ছি আমিও যাব তোমার সাথে সমুদ্র স্নানে বই থেকে একটি কবিতা। প্রথম কবিতাটাই পড়ছি, বই খুলে এটি সামনে পড়লো, এবং এটি একটি আমার লেখা জনপ্রিয় কবিতা, অনেকেই আবৃত্তি করেছেন। আজ আমি পড়ছি। শুনি। তোমারও কি একলা লাগে, তোমারও কি একলা লাগে, শূন্য লাগে আমার মতন, রাত প্রহরে ঘুম ভেঙে যায়, বুকের ভেতর নীরব দহন। তুমিও কি আমার মতন মুখটি খোঁজো ভিড়ের মাঝে, তোমারও কি হয় অভিমান, অশ্রু ঝরে বাদল সাজে। তুমিও কি বয়ে বেড়াও বুকের মাঝে একটি নদী, সন্তরণে দাও ছুঁয়ে জল, অনুভবে পাওয়া আমায় যদি। এখনো কি হয় মনোভার, আধার নামে চোখের টানে, আমায় ভেবে চেয়ে থাকো শূন্য বুকে আকাশ পানে। এখনো কি আমায় ভেবে দুহাত তোলো প্রার্থনাতে, ইচ্ছে করে আমায় ছুতে অভিসারে ঝড়ের রাতে। আমায় ভেবে সঙ্গোপনে এখনো কি গল্প লেখো, এখনো কি গহীন কোণে আমার ছবি যত্নে রাখো। এখনো কি একলা লাগে, কান্না আসে আমি বিহীন, এখনো কি আমায় খোঁজো, চপল চোখে ঠিকানাহীন, চপল চোখে ঠিকানাহীন। খুব ভালো থাকুন আপু, আপনার সব সময়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। নিশ্চয়ই ভালো ভালো বই আপনি প্রকাশ করবেন এবং আপনার পাঠকপ্রিয়তা পাবে সেগুলো। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।